বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি সুদীপ আবার চলে এলাম আপনাদের কাছে। আপনাদের সাথে যাব আমাদের এবারের ভ্রমণের এক নতুন জায়গায়। আমাদের এই দেশ সত্যিই বৈচিত্র্যময়। উত্তরে রয়েছে হিমালয়ের এক অসীম উচ্চতা, আবার দক্ষিণে 3 সাগরের মিলনস্থল। পশ্চিমে রয়েছে রুক্ষ সুন্দর এক মরুভূমি আর কচ্ছের রান, আর পূর্বে রয়েছে সুজলা সুফলা শস্য শ্যামলা এক স্নিগ্ধ মায়ের রূপ। চারদিকের এই রূপের মাঝে আমরা মধ্যভাগের চেহারা কেমন সেটা নিয়ে আলোচনা করতেই ভুলে যাই। চলুন, আমি সুদীপ রেনবো স্কাই পরিবারের পক্ষ থেকে এসে গেলাম 3 দিনের জন্য ছোট্ট করে ঘুরে আসি ভারতের মধ্যভাগে এক রাজ্য ছত্তিশগড়ে। আশা করছি সকলের ভালোই লাগবে। বিশেষ কারণে আমার পরিবার সঙ্গে এবার যেতে পারলো না, তাই আমাকে একা যেতে হলো। যদিও সঙ্গে আছে আমার বন্ধু সুভাশিস, ওর স্ত্রী সুস্মিতা আর ওর ছেলে দীপ্ত। তবে আমরা শুধু এই 4 জন নয়, আমরা সকলে মিলে এবার চলেছি 17 জন মিলে ছত্তিশগড়ের এক ছোট্ট হিল স্টেশন মানপথ। অতি অবশ্যই আরও একটা কথা বলবো, আমরা চলেছি এই 17 জন ট্রিপস অ্যান্ড ট্রাভেলার্সের সাথে। এর আগে বগুড়ান জলপাই আমি এদের সঙ্গে ঘুরেছিলাম, বেশ সুন্দর, এতটুকু হতাশ করেনি। আশা করছি এবার হতাশ করবে না। আগস্ট মাসের এক বৃষ্টি ভেজা রাতে আমরা 4 জন বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। রাতে আমাদের ট্রেন হাওড়া থেকে আজাদ হিন্দ এক্সপ্রেস। গন্তব্য ঝারসুগুড়া স্টেশন। একদম স্টেশনে বাকিরা অপেক্ষা করছে। গাড়ি আছে, আমরা চলেছি তারপরে নামলাম, আমরা মানপথের উদ্দেশ্যে। এগোচ্ছি, প্ল্যাটফর্ম থেকে এগোচ্ছি, বাকিরা সবাই ওয়েট করছে। আমরা বেরোচ্ছি তো, এটা আমাদের ফুল টিম। এই আমার নাম সোমা। হ্যাঁ হ্যাঁ। অবশ্যই, একদম সেটা কিন্তু আগে একদম, থেকে একদম, স্পট থাকে। একদম। আর আমরা যাচ্ছি হ্যাঁ। বেড়াতে একটা দল নিয়ে। একটা দল নিয়ে ঠিক আছে? বেড়াতে। খুব উল্লাস করবো। চলো এবার কোথায় যাচ্ছি আচ্ছা। এখন বলবো না। সম্পূর্ণ নতুন গ্রুপ। হ্যাঁ, হ্যাঁ। স্টেশনে পৌঁছে সকলের সঙ্গে চেনা পরিচয়ের একটা পর্ব শেষ হলো। আমাদের এই ভ্রমণের ট্যুর ম্যানেজার জয়, আর সোমাকে আমাদের টিম লিডার বলা যেতে পারে। বাকিদের সঙ্গে যেতে যেতে আলাপ হবে। আমাদের ট্রেন 12130 আজাদ হিন্দ এক্সপ্রেস এর হাওড়া থেকে ছাড়ার সময় হচ্ছে রাত 9:40, কিন্তু আজ এখনও ট্রেন প্ল্যাটফর্মে দেয়নি, যদিও ঘড়িতে রাত 10:20 বেজে গেছে। সবাই অপেক্ষা করছি। ঠিক সময়ে ছাড়লে এই ট্রেন ঝারসুগুড়াতে পৌঁছানোর সময় হচ্ছে পরদিন সকাল 5:50। বলে রাখি, মানপথ যাওয়ার জন্য এই সময়তে আরও একটা ট্রেন আছে সমলেশ্বরী এক্সপ্রেস, যেটা রাত 10:20 ছাড়ে আর পরদিন সকাল 7:50 পৌঁছে যায় ঝারসুগুড়া। তবে আমরা এই ট্রেনটাকে চুজ করেছি তার কারণ যত আগে পৌঁছবো তত তাড়াতাড়ি আমরা স্পটগুলো কভার করতে পারবো। যাই হোক, রাত 10:30 নাগাদ ট্রেন প্ল্যাটফর্মে চলে এলো। আমরা উঠে পড়লাম। আমাদের সিট ছিল B4 কামরাতে, বাকিরা আশেপাশে অন্যান্য কোচে ছিল, সবগুলোই AC3। ট্রেনে উঠে রাতের খাওয়া সবাই সেরে নিলাম, আরো যত্ন সহকারে যা আমরা আমাদের বাড়ি থেকে এনেছিলাম। ট্রেন দেখতে দেখতে ছেড়েও দিল। যত্ন সহকারে। এমনিতে এটা সুপারফাস্ট গাড়ি, এখানে এই দুটো সেট দেখা যাক 11 and 12 ছাড়তে যা লেট হয়েছে সেটা মেক আপ করতে পারি কিনা। হাওড়ার পর স্টেশনগুলো হলো নষ্ট করবে না কেউ। খড়গপুর, তারপর টাটানগর, তারপর চক্রধরপুর, আচ্ছা, শেষে রাউরকেল্লা, আর সব শেষে ঝারসুগুড়া। চলো, আমরা ঝারসুগুড়া নেমে যাব, ছেড়ে দিয়েছে। গাড়ি বেরিয়ে যাবে হাওড়া স্টেশন থেকে গাড়ি পুনের বেরিয়ে উদ্দেশ্যে।
আমরা খাওয়া শুরু প্রভু আমাদের সবাইকে বেড়ে দিয়েছে, এবার আমরাও খেতে আরম্ভ করেছি। বাবা রিতা যে কত কষ্ট করেছে এতগুলো জিনিস খাবার করেছে প্যাক করা। তারপরে প্যাক করা রিতার সঙ্গে টিনাও হেল্প করেছে। টিনাও প্রচুর প্রচুর রাতে সবাই মোটামুটি ঘুমিয়েছি, শুধুমাত্র টাটানগরে যখন রাত 2টোর সময় গাড়ি থেমেছিল তখন একবার ঘুমটা ভেঙেছিল। গুড মর্নিং। পরদিন সকালে ট্রেন ছুটে চলেছে উড়িষ্যার মধ্যে দিয়ে। কাল যেরকম লেট করেছিল তা পুরোটা না হলেও কিছুটা মেকআপ করেছে। ট্রেনে আমরা চা সহযোগে ব্রেকফাস্ট করেছি। দেখা যাক এবার ঝাড়সিগুড়া এলে সবাই নামবো। আর কিছুক্ষণের মধ্যেই ঝাড়সুগুড়া এসে যাবে, যেটা উড়িষ্যা আর ছত্তিশগড়ের একদম বর্ডার বলা যেতে পারে। চারিদিকে ছোটো ছোটো পাহাড় শুরু হয়ে গেছে, আকাশ অল্প মেঘলা। যদিও শুনেছি এই শৈলশহর মনপথ বেড়াতে আসার সেরা সময় নাকি বর্ষাকাল। কলকাতার বর্ষার এক চেহারা দেখেছি, এখন এই শৈলশহরে বর্ষা কেমন লাগে সেটাই দেখার। নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা দেরি করে আমরা ঝাড়সুগুড়া পৌঁছে গেলাম। অনেক বাচ্চা আছে, Good আমি morning. একটা বাচ্চা। ঝাড়সুগুড়াতে নেমে পড়েছি আমরা। 50 থেকে কাউন্টডাউন শুরু করেছে। হ্যাঁ, আমি 3 বছরের বাচ্চা। গুড মর্নিং। মর্নিং মর্নিং গুড মর্নিং এভরিবডি। আচ্ছা, আমরা ঝাড়সুগুড়া নেমে পড়েছি, এবার শুরু হলো আমাদের। আমরা সবাই এখন এক জায়গায় হচ্ছি, এবার আমরা গাড়িতে উঠবো, গাড়িতে উঠে এখন যাবো, তারপরেরটা পরে চিন্তা করবো। বেশ, বল। বৃষ্টি মাথায় নিয়ে যাত্রা শুরু। হ্যাঁ, তবে বৃষ্টি মাথায় দিয়ে তবে মনে হচ্ছে আমরা নামাতে বৃষ্টিটা থেমে গেল। হ্যাঁ, দেখা যাক, ট্রেন বেরিয়ে যাচ্ছে আজাদ এক্সপ্রেস। আমরা সবাই প্ল্যাটফর্মের বাইরে চলে এলাম, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল একটা এসি টেম্পো ট্রাভেলার। আচ্ছা, 1 মিনিট। আমরা ঝাড়সিগুড়া স্টেশনের বাইরে, এই আমাদের গাড়ি। গাড়িতে সব জিনিসপত্র উপরে ওঠানো হয়ে গেছে, প্যাকিং হচ্ছে, সবাই বসে পড়েছে। জয়, শুভ সব দাঁড়িয়ে আছে এখানে। এখানে সোমা আছে। এই টেম্পো ট্রাভেলারটা আমাদের সঙ্গেই থাকবে, আর আগামী পরশুদিন আমাদেরকে এই ঝাড়সিগুড়া স্টেশনেই নামিয়ে দিয়ে যাবে। আমরা ফেরার দিন এখান থেকে ধরবো 12809 হাওড়া মুম্বাই মেল, যেটা রাত 9:55 এখান থেকে ছাড়বে, আর পরদিন হাওড়া স্টেশনে পৌঁছে দেবে সকাল 6:20। দেখা যাক। না না, ও আমার বন্ধু সুদীপ, আমার husband এদিকে আয়। কেউ আসেনি। তাই আপনি একা আসছেন? হ্যাঁ, আমরা দুজন পার্টনার। আমরা পার্টনার। ও আচ্ছা চলুন, দাদা দুটো। হ্যাঁ, তুমি কোথায় ঢুকে গেলে? কোনভাবে তুলবে ছবিটা? এইভাবে না? দুটো লাইনে দাঁড়ালে, এই লাইনে দাঁড়ালে দিতে আমার সুবিধা হয়, এই আর কি। এই সুদীপটাকে ডাকো। হ্যাঁ, সুবিধা আছে। আর কে আছে ওর জন্য? একটা ছোট ওয়েলকাম গিফট আছে, সবাই একটু করে নিন। না চলো, দেখো, দাও না। থ্যাংক ইউ, মেনি মেনি এটা থ্যাংক। আপনার না, এটা আপনার। ট্রিপস অ্যান্ড ট্রাভেলার্সের তরফ থেকে সবাইকে একটা করে ওয়েলকাম কিট দেওয়া হলো জাস্ট যাত্রা শুরু করার আগে। বেশ সুন্দর অভিজ্ঞতা। ওয়েলকাম। 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 চলো উঠে যাও। উঠবো পারে? আচ্ছা, সবাই একটু একটা একটু দাঁড়াবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, সব এটা তোমার, আমরা ক্যামেরা, হেভি ক্যামেরা। এটা তোমার। আচ্ছা, আমরা ছাড়ছি এখানে। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। আমরা ঝাড়সিগুড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। আশা করছি সব কিছু ঠিকঠাক থাকবে আজকে দিনটা। জিনিসপত্র প্যাকিং হয়ে গেছে। ট্রেনের পরে গাড়িতে আমাদের জার্নি স্টার্ট হলো। রাস্তায় কিছু দেখতে দেখতে আমরা যাব। আশা করছি বিকেলের মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাব।
ঠিক আছে, সকলের সঙ্গে আস্তে আস্তে পরিচয় হবে। আপাতত রাখছি। সবাই পরিচয় করে নেবে। ड्राइवर साहब, आपका शुभ नाम? জাহিদ খান। जाहिद खान। जाहिद भाई हम लोगों के साथ है। আপনি একটা এখন জানেন এই ঝাড়সুগুড়াতে একটা কথা বলে রাখা দরকার, এখানে অনেক স্টিল, অ্যালুমিনিয়াম এবং পাওয়ার প্রজেক্ট আছে, যার জন্য এটাকে উড়িষ্যার পাওয়ার হাউস বলা হয়। আমাদের গাড়ি চলতে শুরু করেছে, সবাই মিলে গল্প আড্ডাতে মেতে উঠেছে। সামনে আসবে সুন্দরগড় জেলা, এখন চলছে ঝাড়সুগুড়া জেলা। আমরা এখন সুন্দরগড়ের মধ্যে যাচ্ছি। সুন্দরগড় এই ফ্লাইওভারের নিচ দিয়ে সুন্দরগড় টাউনের মধ্যে দিয়ে যাওয়া যায়। और ये जो जा रहा है ना, ये फ्लाईओवर के उस तरफ क्या है? सुंदरगढ़। উড়িষ্যা রাজ্যের 30টা জেলার মধ্যে ঝাড়সুগুড়া একটা। এরপর দেখতে দেখতে এসে গেল সুন্দরগড় জেলা। इस तरफ से है। দূরে কিছু পাহাড় চোখে পড়ছে, ভারী সুন্দর আবহাওয়া আর প্রাকৃতিক সৌন্দর্য। নামের মতোই সুন্দরগড় জেলাটাও উড়িষ্যার একটা সুন্দর জেলা, যার 43% রয়েছে বনভূমিতে ভর্তি, মানে ফরেস্ট এরিয়া। করমডিহি বলে একটা ছোট্ট জনপদ পার হয়ে গাড়ি আবার এগিয়ে চলল পরবর্তী কোনো জনপদের দিকে। আমাদের সামনে আরো একটা টেম্পো ট্রাভেলার চলছে, শুনলাম ওনারা কলকাতা থেকে এসেছেন, মানপাতে যাবেন। এই দুটো গাড়ি একই এজেন্সির, তাই যাচ্ছেও দেখলাম একসাথে। প্রায় ঘন্টাখানেক পর আমরা এলাম সাবডেগা বলে একটা জায়গায়, একটা মাঝারি শহর। আমাদের ড্রাইভার জাহিদ ভাই আমাকে বললেন আমরা সবাই জন্য এখানে ব্রেকফাস্ট করে নিই, এরপর সেরকম আর জায়গা হয়তো পাওয়া যাবে না, কারণ এরপর শুরু হবে ওনাদের ভাষায় ঘাটি, মানে পাহাড়ি রাস্তা, যা ধরে আমরা এগিয়ে যাব অন্য এক রাজ্য ছত্তিশগড়ের। সাবডেগাতে এসেছি আমরা, এখানে ব্রেকফাস্ট করবে সবাই। সবাই ঢুকেছে ভিতরে ব্রেকফাস্ট করতে। এই সাবডেগা হচ্ছে সুন্দরগড় জেলার একটা মাঝারি শহর। আশেপাশে দোকানপাট বেশ রয়েছে। আমরা সবাই ঢুকে পড়লাম একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করবো বলে। বেশ ভিড়, আরও দু একটা গাড়ি এসে দাঁড়িয়েছে, তাই কাস্টমার প্রচুর। আমরা কেউ ধোসা, কেউ ইডলি, কেউ পুরি সবজি, যে যার মতন খাবার অর্ডার দিয়ে দিলাম। আমাদের টেবিলে সময়ও জয়েন করলো আমাদের সাথে। আমরা অর্ডার দিয়েছি মশলা ধোসা, মোটামুটি খারাপ না, ব্রেকফাস্টের জন্য ঠিক আছে, চলবে। বেশ ভিড়, সেজন্য অনেকে দেখলাম অপেক্ষা করছেন কোনো একটা টেবিল খালি হলেই বসে পড়বেন বলে। কিছুটা ওই বিয়ে বাড়িতে একটা ব্যাচ শেষ হওয়ার জন্য পেছনে দাঁড়িয়ে পরবর্তী ব্যাচের লোকজন যেমনভাবে অপেক্ষা করে, ব্যাপারটা সেরকম আর কি। আমাদের সাথে আরও একটা যে টেম্পো ট্রাভেলার চলছিল, তারাও দেখলাম এখানে এসে উঠেছেন ব্রেকফাস্টের জন্য। খাওয়ার শেষে এলো চা। না, এখানকার চাটা ঠিক সেরকম জমলো না, প্রচুর মিষ্টি, চায়ের কোনো নামগন্ধ নেই। আর এরকম মিল্ক টি আমার ঠিক খুব একটা পছন্দের নয়, তাই এটা নিয়ে কিছু আর বলছি না। আমাদের গ্রুপের আরও এক সদস্য চন্দ্রনাথ, উনি এলেন আমাদের সঙ্গে নিজেকে ইন্ট্রোডিউস করাতে। আলাপ হলো, ভালোই লাগলো। এইভাবেই পথ চলতে চলতে বাকিদের সঙ্গে না হয় পরিচয়টা হয়ে যাবে। ব্রেকফাস্ট করে ড্রাইভার সাহেব নিয়ে এলেন আমাদেরকে একটা পেট্রোল পাম্পে। গ্রুপে অনেকে একটু বাথরুম যাবেন, তার জন্য এখানে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা রয়েছে। পেট্রোল পাম্পের বাইরে খোলা আকাশের নিচে খোলা সবুজ প্রান্তর, দূরে আশেপাশে দিগন্ত বিস্তৃত মাঠে ফুটে রয়েছে
প্রচুর কাশফুল সামনেই আগমনের বার্তা নিয়ে। আগাম বার্তা। অনেক দূরে সারি সারি পাহাড়, বেশ মন ভালো করে দেওয়া একটা দারুণ ল্যান্ডস্কেপ। গাড়ি আবার চলতে শুরু করলো। দুপাশে আশেপাশে চেহারা আরো সুন্দর হচ্ছে, আরো বেশি সবুজ, আরো খোলা প্রান্তর, আরো পাহাড়। মন চাইছে আরো আরো অনেক কিছু। ড্রাইভার সাহেবের কথা মতো দেখলাম শুরু হয়ে গেল ঘাটি এরিয়া। আঁকা মাকা পথ, দুপাশে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে পরিষ্কার মসৃণ রাস্তা বেয়ে গাড়ি এগিয়ে চলেছে। বোঝা যাচ্ছে রাস্তার উচ্চতা এবার বাড়ছে। মন চাইছে গাড়ির এসি অফ করে দিয়ে প্রাণ ভরে এই বুনো বাতাস হৃদয় জুড়ে নিয়ে নি। গাড়ি ছুটে চলেছে পাহাড়ি পথে। ছত্তিশগড় বর্ডার একটু পরে এসে গেল উড়িষ্যা ছত্তিশগড়ের বর্ডার। চেকপোস্টে এসে গাড়ি থামলো। এখানে কিছু পেপার ভেরিফিকেশনের কাজ থাকে। ড্রাইভার সাহেব বললেন গাড়ি থেকে আমরা যেন কেউ না নামি। জানি না কেন, হয়তো কোনো কারণ আছে। তাই ওনার কথা মতো গাড়িতে থেকে গেলাম। একটু পরে উনি ফিরে এলেন পেপার ওয়ার্ক সেরে। গাড়ি আবার চলতে শুরু করলো। মাঝে মাঝে বৃষ্টি, আবার কখনো শুধু মেঘলা আকাশ। এই নিয়ে এগিয়ে চলেছি সবাই সামনে মনপথের উদ্দেশ্যে। ঝারসুগুড়া থেকে মনপথ যেতে মোটামুটি শুনলাম সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। আমাদের প্ল্যান আছে রাস্তায় ব্রেকফাস্ট, লাঞ্চ, শুধু এ দুটোই নয়, তার সঙ্গে যাওয়ার পথে অন্তত 2টো স্পট আমরা আজ দেখে নিতে চাই। তাহলে আগামীকাল কিছুটা চাপ কম থাকবে, যদিও আবহাওয়ার উপর অনেক কিছু নির্ভর করছে। দেখা যাক। বেশ অনেকক্ষণ পর, প্রায় বেলা 1:30 নাগাদ আমাদের গাড়ি এলো বাগিচা বলে একটা ছোট্ট জনপদে। ড্রাইভার বললেন এখানে সুধর বাগিচা বলে একটা খুব সুন্দর ওয়াটারফলস আছে। বিশেষ করে এই বর্ষার সময় এই জলপ্রপাতটা দেখি ভারী সুন্দর লাগে। বাগিচার জায়গাটা বেশ সুন্দর, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, সবুজে মোড়া, ভারী চমৎকার একটা জনবসতি। এটা যশপুর জেলাতে কিন্তু অবস্থিত। আমাদের এই পশ্চিমবঙ্গের পাশে উড়িষ্যা, আর তার পাশে এই ছত্তিশগড়। সকলের চোখের আড়ালে প্রকৃতি দেবী এই রাজ্যটাকে একটু বেশি অপার স্নেহে তৈরি করেছেন বোঝা যাচ্ছে। জানতাম না এখানে প্রকৃতি এত সুন্দর, এত সবুজ। সত্যি মন ভরে যাচ্ছে যতবার দেখছি। দেখতে দেখতে এসে গেল সুধর বাগিচা জলপ্রপাত। যশপুর জেলাতে এই ওয়াটারফলস, আর যে জনপদটা পার হয়ে এলাম তার নাম হচ্ছে বাগিচা। চারিদিকে এই পর্বতমালার নাম হচ্ছে রাজপুরি মাউন্টেন্স। তার থেকেই এই জলপ্রপাতের আর একটা নাম রাজপুরি ওয়াটারফলস। waterfalls
সুধর বাগিচা ওয়াটারফলস, তার আরেকটা নাম রাজপুরি ওয়াটারফলস, এটা আমরা এখন দেখছি। সুন্দর সুন্দর। যতই বলবো মনে হবে অনেক কম বলছি। ক্যামেরার লেন্সে জানি না আপনাদেরকে কতটা দেখাতে পারছি, কিন্তু ঈশ্বর প্রদত্ত নিজের চোখের যে লেন্স, তাতে কিন্তু যা দেখলাম তা কখনো ভোলার নয়। এক কথায় অসাধারণ। বিশেষ করে এই ভরা বর্ষার এখানে এলে এই জলপ্রপাতের চেহারা একদম অন্যরকম। আমরা এখন ছত্তিশগড়ে যার আর এক নাম হচ্ছে রাজপুরি ওয়াটারফলস। ছত্তিশগড়ের মধ্যে পড়ছে, খুব সুন্দর ওয়াটারফলসটা, সুন্দর লাগছে। বর্ষার জলে ভেজা গাছপালার আরও বেশি সবুজ, আর্দ্রতায় ভরা, আর এই ঝর্ণা তার আসল চেহারা নিয়ে 50 ফুট ওপর থেকে ঝাঁপিয়ে পড়েছে আমাদের সামনে। এক কথায় আমরা অসাধারণ। উপরে উঠছি। এটা হচ্ছে সুধর বাগিচা ওয়াটারফলস। আমরা প্রথম এটাই দেখলাম। এটা দেখে হয়তো আজকে হোটেলে ফিরে যাবো। ওপরে একটা হাই পয়েন্ট আছে, ওইটা দেখে আসি। ওর পাশে কি দাঁড়া না? হ্যাঁ, নিচ থেকে ওয়াটারফলস আমরা সবাই দেখলাম। অনেকগুলো গাড়ি এসেছে, সবাই দাঁড়িয়ে আছে তাই টুরিস্টের ভিড়ও বেশ এখানে। বেশি। আমরা অনেকটা উপরে উঠে এসেছি। ঝর্ণার জলের কণা চারিদিকের বাতাসে ভরে রয়েছে, যার ফলে চশমা, সানগ্লাস, এমনকি ক্যামেরার লেন্স সব ভিজে যাচ্ছে। সবাই এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এর পাশেই রয়েছে একটা দেখলাম সুন্দর ভিউ পয়েন্ট, যেটা বেশ কিছুটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। আমরা কিন্তু আলটিমেটলি উঠে পড়লাম। ওপরে এসে দেখলাম আরও সুন্দর, দিগন্ত বিস্তৃত এই ঝর্ণার জল বয়ে চলেছে চারিদিকে পাহাড় আর জঙ্গলের মধ্যে দিয়ে, কোনো এক অজানা পথ বেয়ে নাম না জানা কোনো রাজ্যের উদ্দেশ্যে। রাজপুরি ওয়াটারফলস দেখে আমরা নেমে আসছি, এই ওপর থেকে নামছি। দারুণ সুন্দর এক ঝর্ণা দেখার পর আমাদের গাড়ি আর একটা সুন্দর যাত্রাপথের মধ্যে দিয়ে আমাদের নিয়ে এগিয়ে চলল পরবর্তী গন্তব্যে, যার নাম পেট পুজো। হ্যাঁ, এখন আমাদের সত্যি আসল মিশন হচ্ছে পেট পুজো, কারণ বেলা অনেক হয়ে গেছে, সবাই ক্ষুধার্ত। তারপর হয়তো আর একটা স্পট আমরা দেখে হোটেলে ফিরব।
বেশ প্রায় আধ ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা একটা লোকাল ধাবাতে এসে পৌঁছালাম। এখানে লাঞ্চ করব। আমাদের ও আমাদের সামনের ট্রাভেলার দুটো ছাড়াও আরও অনেক ট্যুরিস্ট এখানে ভিড় করেছেন। সমস্ত টেবিল চেয়ার দখল। কী যে করবো বুঝতে পারছি না। অনেক কষ্টে প্রচুর যুদ্ধ করে জায়গা ম্যানেজ করে বসে পড়লাম। তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা 4 জন মাত্র 3টে চেয়ার মিলে বসেছি। শুভ আমাদের দুটো চেয়ারের মাঝখানে এমনভাবে বসেছে তাতে চেয়ার দুটো যদি কোনোভাবে সরে যায় ওকে জাস্ট মাটিতে বসে পড়তে হবে। আমরা হোটেলে দিচ্ছি, জায়গা নেই। জায়গাটা কোথায় বলা লাগে? ঝাড়সুগুড়াতে আমরা ঝাড়সুগুড়া বলতে পারি। আমরা ছত্তিশগড়ে 9 বছর আগে একটা হোটেলে লাঞ্চ করতে এসেছি। সেখানে জায়গা নেই, চেয়ার নেই, কারাগারি হচ্ছে, আমাদের হাতাহাতি মারামারি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা দুটো চেয়ার পেয়েছি, কিন্তু আমরা 3 জন বলছি। মাঝখানে আমি ঝুলন্ত অবস্থায় আছি, না দেখালে বোঝা যাবে না। ওর সঙ্গে আর আমার সঙ্গে চেয়ার মাঝখানে বসেছে। দুটো পা মাঝখানে, কিন্তু আমি ঝুলন্ত অবস্থায় আছি। এই দুটো পা মাঝখানে আমি ঝুলন্ত অবস্থায় আছি। এমত অবস্থায় আমি খাওয়া সম্বন্ধ করবো। হ্যাঁ, ওরা যদি চেয়ার টেনে নেয় তাহলে কিন্তু আমি পড়ে গেলাম, খাদে পড়ে যাবে। এই রিক্সের মধ্যে আমি খাওয়া শুরু করবো। আমাদের সঙ্গে ছোট্ট মেম্বারও আছে। আমাদের সামনে বসেছিল ছোট্ট মেয়ে আদর্শিনী। ওর পরিবারের সঙ্গে বেড়াতে এসেছে। আর আমাদের সামনের ট্রাভেলারেই ওরা যাচ্ছে মানপাথের উদ্দেশ্যে। ওরা হাওড়ায় থাকে। ওদের সঙ্গে বেশ গল্প হলো, পরিচয় হলো। খাবার দিয়েছে, এই তো খাবার। একটু চিকেন আছে আমাদের। খাবার দিয়ে গেছে, তার স্বাদ নিয়ে বেশি কথা বলছি না। তবে সকলের পেট খালি, আর খাবারগুলো গরম ছিল, তাই সমস্যা খুব একটা হয়নি। নতুন জায়গা, অজানা স্বাদ, কিছু নাম না জানা আইটেম, সব মিলিয়ে মিশ্র অভিজ্ঞতা। খাবার বলতে ছিল আতপ চালের ভাত, ডাল, আলুর চোখা, একটা মিক্স তরকারি মতন, আর চিকেন। সকলের খাওয়া হয়নি, তাই আমাদের লাঞ্চ হয়ে গেলে আমরা একটু অপেক্ষা করলাম বাকিদের জন্য, আর নিজেদের মধ্যে একটু আড্ডা আর ছোট্ট করে একটু ফটোশ্যুট করে ফেললাম। এরপর আমরা আবার রওনা দিলাম। আর আমাদের গাড়ি আস্তে আস্তে সরগুজা জেলাতে প্রবেশ করলো। আমরা এই জেলাতে এসেছি মেন পথ দেখব বলে। পাথরে খোদাই করা বিভিন্ন মন্দিরের উপস্থিতি এবং প্রত্নতাত্ত্বিক অবশেষ খ্রিস্টপূর্বতে বা তার আগে এই অঞ্চলের যে একটা অস্তিত্ব ছিল তার প্রমাণ দেখায়। শোনা যায় খ্রিস্টপূর্ব 4র্থ অব্দে মৌর্য রাজবংশের আগমনের আগে এই অঞ্চলটা নন্দবংশের রাজাদের অধীনে ছিল। এই জেলার আবহাওয়া, বনভূমি আর প্রাকৃতিক সৌন্দর্য একে ছত্তিশগড়ের সিমলা বলে পরিচিতি দিয়েছে। মেনপাতের আরও একটা নাম আছে, মিনি তিব্বত। ছত্তিশগড়ে মানপাথের ইতিহাস কিছুটা এরকম। চীন আর ভারতের যুদ্ধের পর 1962-63 সালে তিব্বতী রিফিউজিদের পুনর্বাসকরণের জন্য তৎকালীন ভারত সরকার তাদেরকে এই জায়গায় আশ্রয় দেন। তারপর থেকে তারা এখানেই আছেন, আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এই মুহূর্তে সেই তিব্বতী মানুষরা জনসংখ্যায় আনুমানিক প্রায় 1800 জন মতো, বা তার একটু বেশি হতে পারে। তাদের জন্য তাদের তৈরি এখানে বেশ কিছু বুদ্ধিস্ট মনেস্ট্রি আছে, তিব্বতী গ্রামও আছে। এখানে তিব্বতী মানুষদের তৈরি বহু বুদ্ধিস্ট মনেস্ট্রি বা গুম্ফা, সেই সঙ্গে তিব্বতী গ্রাম, তিব্বতী চেহারার মানুষ,
আর নানান রকমের তিব্বতী পতাকা যেমন ভারতের উত্তরভাগে দেখতে পাওয়া যায়, সব মিলিয়ে মিশিয়ে আপনি দ্বন্দ্বে পড়ে যাবেন। সত্যি কি ভারতের মধ্যভাগে রয়েছেন, না উত্তরভাগের কোনো একটা রাজ্যে, যেমন সিকিম বা অরুণাচল বা লাদাখ বা হিমাচল, কিছু একটা। একটা কথা বলে রাখা দরকার, যত এগোচ্ছি এখন মনে হচ্ছে সেই গরম ভাবটা যেন আর নেই। ড্রাইভার সাহেব বললেন মানপাতে নাকি বেশ ঠান্ডা ওয়েদার, রাতে হোটেল থেকে নাকি ব্ল্যাঙ্কেট দেওয়া হয়, ওখানে নাকি এসি লাগে না। চারিদিকের ছবি আর চেহারা আস্তে আস্তে মায়াবী হচ্ছে বিকেলের আলো। রাস্তার উচ্চতাটা বাড়ছে, বাতাসে একটা বুনো গন্ধ আস্তে আস্তে পাচ্ছি আমরা। অনেকটা আঁকা বাঁকা পথ বেয়ে গাড়ি ওপরের দিকে উঠছে, ঠিক যেন মনে হচ্ছে দার্জিলিং বা সিকিমের রাস্তায় আমরা এগিয়ে চলেছি। আমাদের পরবর্তী গন্তব্য টাইগার পয়েন্ট। বিকেল হতে চলেছে। আজকে এই টাইগার পয়েন্টটা দেখার পর আমরা হোটেলে ফিরে যাব। কাল বাকি কিছু যা পয়েন্ট বাকি আছে সেগুলো দেখার চেষ্টা করব। এই টাইগার পয়েন্ট জলপ্রপাতটা ছত্তিশগড়ের সরগুজা জেলার মানপাতে একটা ভারী সুন্দর পর্যটক গন্তব্য। পাহাড় ঘেরা গভীর জঙ্গলের মাঝে মহাদেবা মোডা এই নদীর মাঝখানে রয়েছে এই টাইগার পয়েন্ট। এর চারিদিকে যে জঙ্গল রয়েছে তাতে রয়েছে নানান রকমের ঔষধি গাছপালা, আর আশেপাশের যে জঙ্গল তাতে রয়েছে প্রচুর বাঁদর। তাছাড়া অবশ্যই রয়েছে বাঘ বা চিতা, ভাল্লুক, হরিণ এবং নানান প্রকারের পাখি। পাহাড়ে উঠতে উঠতে আমরা প্রচুর বাঁদর দেখতে পাই। শুনলাম এখানে নাকি একটা ফায়ার ওয়াচ সেন্টার আছে, যদিও আমরা সেটার খোঁজ আর করিনি, তবে অবশ্যই আছে। এই ফায়ার ওয়াচ তৈরি হয়েছে মেনলি ট্যুরিজম অ্যাট্রাকশনের কথা মাথায় রেখে। এছাড়া জঙ্গলে কোনোভাবে অগ্নিসংযোগ বা অগ্নিকাণ্ড যদি ঘটে যায় তার থেকে রেস্কিউ করার জন্য এটা নাকি তৈরি হয়েছে। আমরা গাড়ি থেকে নেমে এগিয়ে গেলাম। প্রচুর ট্যুরিস্ট এসেছেন। সামনে এগিয়ে গেলাম, যেখানে দারুণ সুন্দর একটা জলরাশি এগিয়ে গিয়ে আছড়ে পড়ছে প্রায় 8 মিটার নিচে। দারুণ অসাধারণ। আশেপাশে রেলিং দেওয়া রয়েছে টুরিস্টদের সেফটির কথা মাথায় রেখে। আমাদের দলের সোমা বেশ হুল্লোড়বাজ। এই ধরনের 2-1 মেম্বার দলের মধ্যে থাকলে যে কোনো ট্রিপ জমে যেতে পারত। আমরা সবাই ঝর্ণার কাছে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, ছবি তুললাম। এখানে আমাদের সেই আদর্শিনীর সঙ্গে আবার দেখা হলো। তারপর একটা রেলিং ঘেরা ভিউ পয়েন্টে গিয়ে সবাই মিলে আরও কিছুক্ষণ সময় কাটালাম। কখনো কোনো সময় এখানে নাকি বাঘ এসেছিল, তাই জায়গাটার নাম টাইগার পয়েন্ট। এখন অবশ্য বাঘ দেখা যায় না দিনের বেলায়, তবে রাতের সময় এইসব এলাকায় মানুষ সচরাচর বেরোয় না।
দুপাশের জঙ্গলে এখনও বেশ অনেক বাঘ, চিতা, ভাল্লুক রয়েছে। পরিসংখ্যান বলছে ছত্তিশগড়ের এই মানপাতের বনভূমিতে কম বেশি প্রায় 200টা বাঘ এখনও নাকি রয়েছে। চলো চলো, ওইরকম চাপ আমি সব জায়গায় গিয়ে নেই, মানে আমি তোমাকে তুলি। হ্যাঁ সাইড দিয়ে ভালো। সুদীপের যেখানে যাই আমি এই একটা করে ও তো তাই, ও তো তাই। আমি আগে এত দূর নেই। এরাই তো বন্ধু। লক্ষ্য করলাম আশপাশ থেকে বেশ কিছু গ্রুপ, মানে লোকাল গ্রুপ, তারা এসছেন পিকনিক করবেন বলে। সঙ্গে তারা প্রচণ্ড জোরে ডিজে বাজাচ্ছেন। জানি না এই সুন্দর বনভূমির মধ্যে এই ধরনের ডিজে বাজিয়ে হইচই করার মানেটা কি, আর এটা কতটা আইন সাপেক্ষ সেটাও বেশ বোধগম্য হলো না। বন্য প্রাণী প্রচুর আছে, তাদের কথা মাথায় রেখে এইসব আচরণবিধির উপর একটা সরকারি গাইডলাইন আমার মনে হয় তৈরি করা উচিত। ওই দলেরই একদল ছেলে মেয়ে ওই ডিজের সঙ্গে দেখলাম উন্মাদের মতো নাচানাচি করছে। কিছু আশেপাশে ঘুরেও বেড়াচ্ছে, এছাড়া টুরিস্টরাও আছেন। দেখলাম ছোট ছোট কিছু বাইকের মতো দেখতে রেসিং কার ভাড়া করা যাচ্ছে এখানে। সবাই সেখানে ভাড়া করে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, সে লোকাল ছেলেরা আমাদেরকে অবশ্য নিজে থেকে যেচে পরিচয় করলো, আমাদেরকে আমন্ত্রণও জানালো ওদের ডিজে মিউজিক পার্টিতে যোগ দেওয়ার জন্য। আমরা সবিনয়ে সেটা প্রত্যাখ্যান করে এগিয়ে চললাম, কারণ আমাদের হোটেলে ফিরতে হবে। এবার টাইগার পয়েন্ট থেকে বেরিয়ে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। এখান থেকে খুব বেশিক্ষণ লাগবে না, শুনলাম খুব বেশি হলে বড়জোর 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে আমাদের মানপাথের হোটেলে পৌঁছতে। দুপাশের রাস্তা পুরো কুয়াশায় ঢেকে গেছে, এক অপরূপ চেহারা। কিছুটা দূরেও গাড়ি বা কোনো মানুষ আসলে বোঝা যাচ্ছে না, তাই গাড়ি একটু আস্তেই চলছে। কিন্তু দুপাশের যা নয়নাভিরাম দৃশ্য সত্যি বলার নয়। এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম হোটেলের দিকে। তাপমাত্রা বেশ কমছে, অল্প ঠান্ডা ঠান্ডাও লাগছে। তারপর আকাশ মেঘলা,
বাতাস কুয়াশায় ভর্তি। আপনাদের জানিয়ে রাখি, মানপাত আসার সহজ উপায় হলো কলকাতা বা যে কোনো এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে চলে আসুন অম্বিকাপুর এয়ারপোর্ট। ওখান থেকে হায়ার ট্যাক্সিতে চলে আসুন মানপাত। আবার রায়পুর এয়ারপোর্টেও আসতে পারেন, সেখান থেকে অম্বিকাপুর হয়ে মানপাতে চলে আসুন। এছাড়া ট্রেন ধরেও আসতে পারেন, যেভাবে আমরা এলাম। হাওড়া থেকে সোজা চলে আসুন ঝারসুগুড়া, ওখান থেকে গাড়ি ভাড়া করে, বা রায়গড় থেকেও গাড়ি ভাড়া করে অম্বিকাপুর হয়ে চলে আসতে পারেন মানপাতে। তবে অতি অবশ্যই চেষ্টা করবেন গাড়ি অ্যাডভান্স বুকিং করতে, তাতে আপনার জার্নি অনেকটা আরামদায়ক ও নির্ঝঞ্ঝাট হবে। সারাদিনটা দারুণ কাটলো, তবে অনেকটা জার্নিতে সবাই কম বেশি টায়ার্ড। এখন আবার কুয়াশা আর বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তা দেখে ক্লান্তি যেন আরও জাঁকিয়ে বসছে। হোটেলে গিয়ে স্নান করে আগে ফ্রেশ হতে হবে। ক্লান্তি থেকে মুক্তির এটা আমার কাছে বেস্ট মেডিসিন। দেখতে দেখতে আমাদের হোটেল তিবেত গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এসেও গেল। গেট খোলা ছিল, আমাদের টেম্পো ট্রাভেলার ভেতরে ঢুকে গেল। আমাদের হোটেলে এসে গেছে তিবেত গেস্ট হাউস। তিবেত গেস্ট হাউস গেস্ট হাউস আমার ঢুকে পড়েছি। চারিদিকে কুয়াশা হয়ে গেছে, অল্প বৃষ্টি পড়ছে। হ্যাঁ, হোটেলে গিয়ে রুম পেয়ে গেলাম। আমি আর দীপ্ত একটা রুমে চলে এলাম। আমাদের পাশের রুমে শুভ আর সুস্মিতা, বাকিরা আমাদের আরও পাশে অন্যান্য রুমে। গ্রাউন্ড ফ্লোরে এই রুমগুলো এসি আছে, বেশ ভালো ব্যবস্থা। সঙ্গে বেশ বড় আয়তনের একটা বাথরুম আছে, গিজার আছে, জল এখানে বেশ ঠান্ডা। বাইরে বৃষ্টিও নেমেছে। রেস্টুরেন্ট থেকে একটু পরে জয় আর সোমা আমাদের ডাকলো চা খাওয়ার জন্য। চায়ের সাথে পকোড়া ছিল ইভিনিং স্ন্যাক্স হিসেবে। আমরা সন্ধ্যেবেলায় আড্ডা ফাড্ডা মেরে বসেছি। চা খাওয়ার জন্য বলো, হোটেলটা এটা ডাইনিং হল আমাদের। ডাইনিং হল রেস্টুরেন্ট। তারপরে পুরো মেঘলা ওয়েদার, কুয়াশায় ভরা চারিদিকে। কি বল, টায়ার্ড হয়ে আছি সারাদিনের জার্নিতে। আর এখানটা ওয়েদার সত্যি ভালো, ভালো ওয়েদার। মানে শরীর পরিশ্রান্ত, কিন্তু মন হচ্ছে একদম টাটকা সবুজ হয়ে আছে। এরপর সবাই মন দুরন্ত। যে যা রুমে এসে ফ্রেশ হলাম, স্নান করলাম। রাতে সবাই আবার এই রেস্টুরেন্টে গিয়েই ডিনার করলাম, তারপর বাস ঘুম। আজ এই অবধি থাক। আগামীকাল আমরা মানপাতের বাকি স্পটগুলো আপনাদের সঙ্গে নিয়ে ঘুরব। ততক্ষণ আপনাদের অনুমতি নিয়ে ঘুমোতে গেলাম। আশা করছি আপনারাও আমাদের সাথে মানপাত এনজয় করছেন। কাল আবার দেখা হবে।
আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরের ভিডিও দেখতে পাওয়ার জন্য। কোনো ভুল ত্রুটি থাকলে তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের ভীষণ দরকার। অনেক ধন্যবাদ আর শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের পাশে থাকুন। অনেক ধন্যবাদ।